আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তিহান স্যারে তোমাদেরকে স্বাগত। আজ আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য এসেছি। তথ্যগুলো খুবই গুরুত্ব তোমাদের কাছে, কাজেই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে। আজ এনসিটিবি একটা বিজ্ঞপ্তিতে বলেছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো ও মানবন্টন কিভাবে হবে সেটা দিয়েছে। তো মানে তোমাদের সামনে যে বার্ষিক পরীক্ষা হবে, এটা কেমন প্রশ্ন কাঠামো কেমন হবে, মানবন্টন কেমন হবে, সেটা বিস্তারিত প্রকাশ করেছে এনসিটিভি। তো দেখো, এটা বিস্তারিতভাবে বর্ণনা করা আছে, আমি সবগুলো পয়েন্ট টু পয়েন্ট তোমাদেরকে বুঝিয়ে দিব। শিক্ষার্থী বন্ধুরা, এনসিটিভির নির্দেশনাগুলো দেখো। একে 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণী শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম 2022 আলোকে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পন্ন হবে। অর্থাৎ এই যে শিক্ষণকালীন মূল্যায়ন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের ক্লাসে যে একক কাজ, জোড়াই কাজ যেটা করতো, মানে মানে শিক্ষণকালীন সময়ে তার উপর বেস করে একটা মূল্যায়ন হবে। আর হচ্ছে বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম 2022 যে শিক্ষাক্রম ছিল তার আলোকেই পরীক্ষা হবে। নতুন নিয়মে তোমার পরীক্ষা হবে না, আগের নিয়মেই পরীক্ষা দিতে হবে। দুইয়ে দেখো, মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা দুটি ভাগে বিভক্ত থাকবে। একটা হচ্ছে যে ক্লাসের উপরে ভিত্তি করে, আর একটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা দিতে হবে, সামনে যে বার্ষিক পরীক্ষাটা আসছে ওটা। ঠিক আছে। তারপরে 3 নঙে দেখো, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকদের দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন। অর্থাৎ এখন যে বার্ষিক পরীক্ষাটা সামনে দিবে তোমরা, সেটা হচ্ছে যে সেই প্রশ্নটা নিজ স্কুলের শিক্ষকরাই প্রণয়ন করবেন। তবে কোনো ক্রমে নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের 2024 শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন। ঠিক আছে। তারপরে 4 দেখো, প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমে মোট প্রাপ্ত নম্বর হবে 100। এর মধ্যে শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30% এবং যে বার্ষিক পরীক্ষা দিবে সেটার তোমার গুরুত্ব হবে 70%। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক ব্যবহার করবে, জিপিএ ব্যবহার করে, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। হ্যাঁ, আগের মতো মানে এখন যেটা ছিল রিসেন্টলি, সেটা হচ্ছে অনন্য, এটা আর থাকবে না। এখন আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে, যে গ্রেড পয়েন্ট অ্যাভারেজের ভিত্তিতে তোমার হচ্ছে যে তোমার ফলাফল প্রকাশ করা হবে। ঠিক আছে। সেটা কেমন হবে দেখো, এই যে 80 থেকে 100, এটা হচ্ছে তোমার 5 পয়েন্ট A+ থাকবে। তারপরে 70 থেকে 79 পর্যন্ত 4 পয়েন্ট এ গ্রেড। তারপরে 60 থেকে 59, এই 69, এটা 3.50। এটা হচ্ছে A-। তারপরে 50 থেকে 59, এটা হচ্ছে 3 পয়েন্ট, এটা হচ্ছে তোমার বি। আর 40 থেকে, এখানে একটু ভুল আছে, যে 40 থেকে তোমার 49, এটা হচ্ছে 2 পয়েন্ট, এখানে তোমার সি গ্রেড হবে। তারপরে 33 থেকে 39, এটা হচ্ছে 1 পয়েন্ট, এটা হচ্ছে ডি গ্রেড। আর যারা 33 থেকে নিচেই পাবে তারা তো ফেল। তো এটা। আর 5 নঙে দেখো, বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটি বিষয় 100 নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার মোট সময় হবে 3 ঘন্টা। ঠিক আছে ভাই, 3 ঘন্টার মধ্যে তোমার পরীক্ষা দিতে হবে। তারপরে যেহেতু 6 নঙে দেখো, যেহেতু প্রত্যেক বিষয় ধারাবাহিক ও শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর 30 এবং লিখিত পরীক্ষার জন্য তোমার ক্লাসের ভিত্তিতে হচ্ছে 30 হবে, আর বার্ষিক পরীক্ষার যে লিখন পদ্ধতি, এর জন্য বরাদ্দকৃত মোট নম্বর 100।
যেহেতু একজন শিক্ষার্থী একটি বিষয়ে বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয় ধারাবাহিক ও শিক্ষণকালীন মূল্যায়ন তার প্রাপ্ত নম্বরের সঙ্গে লিখিত বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের 70% যোগ, মানে এটা পার্সেন্টেন্সে হিসাবে, হ্যাঁ এটা দেখবে যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফলাফল ও গ্রেড নির্ণয় করা হবে। মান বন্টন কেমন হবে এটা প্র্যাকটিক্যালে দিয়ে দিয়েছে, এটা দেখো। সেটা হচ্ছে, ধরা যাক বাংলা বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নের মোট 30 নম্বরের মধ্যে একজন শিক্ষার্থী 30 নম্বরের ভিতরে পেয়েছে 25 নম্বর, ঠিক আছে ভাই, 25 নম্বর পেয়েছে। লিখিত পরীক্ষায় মোট 100 নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর পেয়েছে 80। এখন বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত 25 নম্বরের সঙ্গে লিখিত পরীক্ষায় যে 80, এটা হচ্ছে যে পার্সেন্টেন্সে যাবে। তোমার 100%-এ 80 পেয়েছে, তাহলে 70%-এ কত হয়? 70%-এ করলে তাহলে তোমার 56 হচ্ছে, এই 56 আর শিক্ষণকালীন মূল্যায়নে পেয়েছে 25 নম্বর সেই শিক্ষার্থী, তো দুইটা যোগ করে হচ্ছে তোমার 81। তো বাংলা বিষয়ে সেই শিক্ষার্থী বোঝা যাচ্ছে যে 80-র উপরে, 80 থেকে 100-র ভিতরে পেলে তোমার হচ্ছে 5 পয়েন্ট, অর্থাৎ এ প্লাস, তোমার এ প্লাস হবে। একটি বিষয়ে সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থী উত্তীর্ণ হবে বলে বিবেচনা, মানে সর্বনিম্ন ডি গ্রেড পেলে তুমি উত্তীর্ণ হবে, হ্যাঁ। 3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডি গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। তবে 3 বা ততোধিক বিষয়ে যদি একজন শিক্ষার্থী ডিগ্রেড করে তাহলে তোমার পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। তবে বিষয় শিক্ষকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে মানে উত্তরণের সুযোগ দিতে পারেন। যদি তুমি 3টা সাবজেক্টে ডিগ্রেড পেয়েছো, এটাতে উত্তীর্ণ হওয়ার সুযোগ নেই। তবে শিক্ষকদের সাথে তুমি যদি মানে প্রতিশ্রুতি দাও যে সামনে ভালো কিছু করবে, একটা নেগোশিয়েটের ভিতরে যাও, সেক্ষেত্রে তুমি পরবর্তী শ্রেণীতে বিশেষ বিবেচনায় উত্তীর্ণ হতে পারবে। সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের অনুমতিক্রমে। বিশেষ বিবেচনায় বিষয়টি শুধু 2024 শিক্ষাবর্ষের জন্য, এটা আছে শুধু 2024 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য।